কিষেনজির মৃত্যু, কি এক্সপিরিয়েন্স আপনার? একটা সরকারি মত আছে যে কিষেনজি গুলি চালিয়েছিল, পুলিশও গুলি চালিয়েছিল, কিষেনজি সেই গুলিতে মারা গেছেন। আরেকটা কি মত? আর একটা মতও কিন্তু চালু আছে যে কিষেনজি হয়তো সেদিনের অনেক আগেই ধরা পড়েছিল। আপনার কোনো সন্দেহ আছে এই অপারেশনটা নিয়ে? কি মনে করেন সিঙ্গুরে টাটার কারখানা হলে ভালো হতো রাজ্য? অবশ্যই। আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায়, খুব উচ্চপদস্থ একজন নেত্রীর কাছ থেকে আমাকে ফোন এলো যে ওকে কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না। পুরুলিয়া বান্দোয়ান থানা, বান্ধব থানা, এটা ভাই মজার। ওসি নীলমাধব দাস মারা গেল একটা বুবি ট্র্যাপে পড়ে। সেই পশ্চিমবঙ্গে সেই প্রথম সাকসেসফুল মাওয়িস্টদের কোনো পুলিশ নিধন। একদম। তাকে দেখলে মনে হয় খুব সাধারণ একজন মানুষ। তিনি অবসর সময় গল্প লেখেন, ছবি আঁকেন, কিন্তু সেই মানুষটি আবার বিদেশে গিয়ে দুর্ধর্ষ কাজ করতে হয় তাকে। আমাদের রাজ্যের আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায় এবার কেস ডায়েরিতে তিনি আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। নমস্কার কল্যাণবাবু। নমস্কার। আপনি তো মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলেন। হ্যাঁ, আমি মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলাম। ওই সময় ওই ব্যাচে 1980 প্রথম হঠাৎ জেলা থেকে অনেকগুলো র্যাঙ্ক হলো, সেটা যে কোনো কারণেই হোক। তো আমি মাধ্যমিকে 5th হয়েছিলাম দুর্গাপুর থেকে। তারপর বড় হলেন, কি কি পড়াশোনা করলেন? আমার পড়াশোনাটা একটু চেকার্ড ক্যারিয়ার। আমি ওখান থেকে নরেন্দ্রপুরে ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে গেলাম। নরেন্দ্রপুরে এখনও নিয়ম আছে যে মাধ্যমিকের প্রথম 20 জনকে ওরা পরীক্ষা নেয় না, সরাসরি অ্যাডমিশন হলো। বাবাকে বললাম এমনিতে তো ভর্তি হতে পারতাম না কোনো দিন, তো নরেন্দ্রপুরে 11-12, সেখান থেকে যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখান থেকে আমি 1 বছর পড়ার পরে বুঝলাম যে ইঞ্জিনিয়ারিংটা আমার ফোর্ট্রেস নয়। আচ্ছা, আমি ফিজিক্স পড়বো। ফিজিক্স আমার বরাবরের পছন্দের। আমি বলি সারা জীবন ধরে যে ফিজিক্স আমার প্রথম প্রেমিকা। আচ্ছা, তো আমি খড়গপুর আইআইটি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ওখানে একটা ফিজিক্সের ইন্টিগ্রেটেড এমএসসি হয়, সেখানে ঢুকলাম। বছর 2-এর মাথায় বাবা হঠাৎ মারা গেলেন। এবার আমি বলছিলাম না আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, তো বাবা মারা যেতে একটা অভূতপূর্ব ক্রাইসিস তৈরি হলো। বোন এক জায়গায় পড়াশোনা করছে, মা এক জায়গায় রয়ে গেল, আমি খড়গপুরে। তো আমি প্রচুর টিউশন করতাম, বেশ কিছু ক্লাস মিস করলাম। খড়গপুর আইআইটি আলটিমেটাম দিল, হয় তুমি ক্লাস করো নয় তুমি ছাড়ো। তো ফাইনালি আমি ছেড়েই দিলাম। ছেড়ে দেওয়ার বছর 2 বাদে আমি আবার নতুন করে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ঢুকলাম। ওখানে একদম কেচে গন্ডুস করে বিএসসি করতে হলো। সে আর আরেক গল্প। ওখানে প্রিন্সিপাল কন্ডিশন দিয়েছিল বিএসসি পার্ট 1-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড হতে হবে, নইলে কলেজ ছেড়ে দিতে হবে। তো সেসব হলো টলো। সে হওয়ার পরে এমএসসি ওখান থেকে, আর এমএসসি করতে করতেই মানে যখন ফাইনাল পরীক্ষা চলছে তখনই এইখানে ঢুকে যাই। প্রথম জীবনে চাকরি কোথায় পোস্টিং ছিল, কীরকম ধরনের? আমার প্রথম তো ট্রেনিং হলো ব্যারাকপুরে, যেরকম ট্রেনিং হয় সেই ট্রেনিংও মারাত্মক। আমার ব্যাচে আমি একাই সিলেক্টেড, অতএব ট্রেনিং হলো কনস্টেবলদের সঙ্গে। আচ্ছা, সে এক উদ্ভট কাণ্ড। কারণ ডিএসপিদের ট্রেনিংয়ে কী হয়, যারা ট্রেনিং দেন ওস্তাদ যারা, তারা জানেন যে এরা কদিন বাদেই কিন্তু আমার বস হবে। ঠিক। তাই জন্য যতই ট্রেনিং দেন কিন্তু একটু একটু করে ট্রেনিং দিয়েই থেমে গিয়ে বলেন কল্যাণবাবু আপনার বাড়ি কোথায়, শুভঙ্করবাবু আপনি কে কে আছে বাড়িতে, এইসব গল্প করে একটু বিশ্রাম দেন। আমার ক্ষেত্রে হলো না, আমি একা। তাই একা তো আর পুলিশ প্যারেড হয় না। তো ওরা করলেন কি আমাকে কনস্টেবলদের ব্যাচে ঢুকিয়ে দিলেন। এবার কনস্টেবল আপনার ব্যাচে আপনি একা একজন? আমার ব্যাচে আমি একমাত্র একা। মানে এই ব্যাচে রাজ্যে আর কোনো অফিসার নেই? কোনো অফিসার নেই। এবার একা কী করে ট্রেনিং হবে? একা তো প্যারেড তো একা হয় না, প্যারেড তো সম্মিলিতভাবে হয়। তো আমাকে কনস্টেবলদের ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। এবার কনস্টেবলের কোনো বিশ্রাম নেই। আচ্ছা, এই যে ঘটনা ওটা শুরু হলো, ডিএসপিদের ক্ষেত্রে ওটা হয়তো 5 মিনিট পরে একটু রেস্ট, এখানে কন্টিনিউয়াস 35 মিনিট। আচ্ছা, সো রিগরাস ট্রেনিং আর কি। আচ্ছা, সেই থেকে বাঁচতে আমি শেষকালে মাস 5-6 বাদে বললাম যে আমি ঘোড়া শিখবো বেশি করে। আচ্ছা, তো 2টো পিরিয়ডই আমি তখন ঘোড়া চালাতাম। গৌতমবাবু ছিলেন একজন ইন্সপেক্টর, খুব ভালো, উনি ওনার ছেলে আর আমি ঘোড়া নিয়ে বেরিয়ে যেতাম ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকায়। এই যে সেই সময় আপনি যখন পশ্চিম মেদিনীপুরে ছিলেন, তারপরে তখন তো সেই সময় ছোটো আঙারিয়া, কেশপুর, বিরাট উত্তাল। ছোট আঙারিয়াটা কিন্তু আমার আগেই হয়েছিল। তারপরে কেশপুর একটা উত্তাল অবস্থা। তো সেইখানে আপনি নাকি রফিককে অ্যারেস্ট করেছিলেন? হ্যাঁ, মোহাম্মদ রফিক সরুই গ্রাম থেকে তখন সদ্য উঠে আসছে এবং দুর্দণ্ড প্রতাপ, তৃণমূলের ছেলে। তো আমার গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি বটতলার টিএমসি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে রফিক গল্প করছে। আমি ডাকলাম, এই রফিক। রফিক দৌড়ে এলো, হ্যাঁ স্যার বলুন স্যার। লোটো গাড়িতে উঠলো, ওর পাশে আমি বসলাম সামনের সিটে। গাড়ি চালাতে বললাম, গাড়ি চলতে শুরু করতেই রফিক বুঝে গেল। রফিক করলো কি, রফিক তো বাসের ড্রাইভার ছিল একসময়। রফিক ক্লাসটা টিপে গাড়িটা বন্ধ করে দিচ্ছিল।
আমি বাধ্য হয়ে আমার আর্মসটা বার করে বললাম, রফিক এখানে তুমি যদি গাড়ি বন্ধ করো তুমি বাঁচবে, আমি মরবো, তো আমি তার আগে তোমার হাঁটুতে গুলি করে দেবো। রফিক দেখলো আর কিছু করা যাবে না, তো ওকে নিয়ে আমরা খড়গপুর লোকাল থানায় গেলাম। খড়গপুর লোকাল থানায় ওকে রাখলাম, কারণ মেদিনীপুর তো উত্তাল হয়ে যাবে, জানা কথা। খড়গপুর লোকাল থানায় রফিক একতারা নোট দিয়ে আমাকে বলল, এটা আপনি আমার বউকে দিয়ে দিন, মেদিনীপুরের সাজান স্যার হোটেলে আছে। আমি বললাম, আরে তোমার জন্য তো লোকজন আসছে এখুনি, তাদের হাতে দিয়ে দাও। বললো, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি নিয়ে যান। এবার আমি আবার কী করবো, আমি মেদিনীপুরে ফিরে এসে আবার খুঁজে খুঁজে সেই হোটেলে গিয়ে তার স্ত্রীর হাতে আবার সেই টাকা তুলে দিলাম। রফিক অ্যারেস্ট হলো। 13 দিনের মাথায় রফিক ফুল মালা নিয়ে বেরিয়ে এলো এবং ওর ক্ষমতা যা ছিল তার 3 গুণ হয়ে গেল। এটা কি রাজনৈতিক চাপ ছিল ওকে গ্রেপ্তারের? প্রশাসনিক চাপ আমি বলবো। আচ্ছা, আমাকে এসপি বললেন যে তোমাকে এখনই শুনতে হবে। এসপি শুনতেই চাইছিলেন না, যে ওকে সেই মুহূর্তে, ভোটের সময় এটা, সেই মুহূর্তে অ্যারেস্ট করে দিলে ও কিন্তু বেরিয়ে এসে বড় নেতা হয়। এটা পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে হয় অবশ্যই, কারণ তাকে যদি অ্যারেস্ট করার পরে সে যদি দিব্যি জামিন নিয়ে বেরিয়ে চলে আসে আর তারপরে পরেই ভোটে দাঁড়ায়, তা তো সে তো হই করে জিতবে। আচ্ছা, পুরুলিয়া বান্দোয়ান থানা, বান্ধবন থানা, এটা ভাই মজার। ওসি নীলমাধব দাস মারা গেল একটা বুবি ট্র্যাপে পড়ে। এরপর যেদিন মারা গেলেন, সোফার আই রিমেম্বার, তারিখটা বোধ হয় 11ই সেপ্টেম্বর বা কিছু 11th। পরের দিন আইজি সাহেব ছিলেন, আইজি ওয়েস্টার্ন জোন গৌতম মোহন চক্রবর্তী সাহেব ফোন করলেন যে কল্যাণ আপনি এখানে আসবেন, আজ ডিএসপি হেড কোয়ার্টার। আমি তখন এসডিপিও বিষ্ণুপুর। ঠিক, আমার উত্তরটা ছিল যে এই আপনার এই প্রশ্নের উত্তরে কি না বলার কোনো অপশান আছে? দ্যাট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং পোস্ট সেই সময়। সেই পশ্চিমবঙ্গে সেই প্রথম সাকসেসফুল মাওয়িস্টদের কোনো পুলিশ নিধন একদম, এবং সেখানে আমি বলবো যে না, আমি যাব না। তো উনি তাতে একটাই কথা বললেন, আপনার আগে 2-1 অফিসারকে বলা হয়েছে, তারা রিফিউজ করেছেন, তাই আপনাকে এই কথাটা বললাম। আমি বললাম আপনি স্যার অর্ডার করান। ওই দিনই রাত্রে অর্ডার এলো। তো তারপরে তো এই বান্দনে ঢুকলাম, ঢুকেই ক্যাম্প, তখন বিনীত গোয়েল সাহেব এসপি, ওখানে ক্যাম্প করতে হলো রসিকনগরে। প্রচুর রেড হলো। ওখান থেকে ছদ্মবেশে মোটরসাইকেলে উইদাউট আর্মস ঝাড়খণ্ডে একটি গ্রামে যেতে হলো, মার্শালের গুরুদেব যিনি ছিলেন তার সঙ্গে দেখা করতে। ভালো, খুব চ্যালেঞ্জিং কাজ ছিল, ভালো কাজ ছিল ওটা। তো এইখানে এই কাজ করতে করতেই নাকি গুরপানায় একটা ট্রেনিং ক্যাম্পের আপনারা খবর পেয়েছিলেন। গুরপানা হচ্ছে একটা অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত যাই বলে থাকুন, মাওবাদীদের একদম জন্মস্থান বলা যেতে পারে। অদ্ভুত একটা লোকেশন ছিল, এর পাশে একটা বড় পাহাড় ছিল। ঠিক, এই পাহাড়টার ঠিক নিচে উল্টো দিকে একটা শুকনো পুকুর ছিল। তো ওইখানে মাওয়িস্টরা মাঝে মাঝে আসতো, এটা আমাদের কাছে খবর ছিল। আমরা বহুবার গুরপানাতে রেড করেছি, অ্যাম্বুশ করেছি, কিন্তু খুব বেশি কিছু করতে পারিনি। খবর আমার কাছে ছিল না, টু বি ফ্র্যাঙ্ক, খবর ছিল আমার সুপিরিয়রের কাছে। তো তিনি একদিন দুম করে রসিকনগর ক্যাম্পে এসে বললেন, কল্যাণ চলো বেরোবো। তো আমি বললাম ফোর্স? বললো তুমি তোমার সিকিউরিটি, আমি আমার সিকিউরিটি, আর বিএসএফের কিছু লোক, আর কোনো লোককে নিলেন না। ওসি ছিলেন, ওসির সিকিউরিটি। এবার আমরা যখন যাচ্ছি অন্ধকারে, উনি অনেক, এটা কখন, রাত কখন? রাত্রি শুরু হলো আমাদের রসিকনগর ক্যাম্প থেকে অ্যারাউন্ড 7:30টা। আচ্ছা, যেটা আমরা যদি আগে জানতাম, পাহাড়টা ক্রস করে সোজা গেলে আমরা পুকুরের ঠিক ওপর থেকে ওদেরকে দেখতে পেতাম। আচ্ছা, এই রাস্তাটা আমি চিনতাম, যেহেতু আমি এখানে প্রচুর ঘুরেছিলাম, কিন্তু আমি তো জানতাম না কোথায় যাচ্ছেন। তো পাহাড় ঘুরে ঘুরে যাওয়া হলো, যেটা প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। আচ্ছা, সোর্স নিয়ে গেল। সোর্স নিয়ে যাওয়ার পরে আমরা যখন পৌঁছলাম, তখন বিএসএফ কিন্তু আমাদের পেছন থেকে মোটামুটি অনেকটা গ্যাপ করে ফেলেছে। তো আমরা যখন কাছাকাছি পৌঁছলাম, তখন ওই পুকুরের পাড়ে ঝোপের মধ্যে থেকে একটা চিৎকার এলো, কোন? হিন্দিতে জাস্ট জিজ্ঞেস করলো কোন। এবারে আমাদের সোর্স কিন্তু ততক্ষণে চলে গেছে। সোর্স পাসওয়ার্ডটা বলে গেছেন সুপিরিয়র অফিসারকে। আচ্ছা, সুপিরিয়র অফিসার কিন্তু ওটার উত্তরে হিন্দিতে উত্তর দিলেন ভল্লু, কিন্তু পাসওয়ার্ডটা ছিল ভাল্লুক। এর উত্তরে যেটা হলো সেটা হচ্ছে দুমদুম করে ফায়ার করতে শুরু করলো ওদিক থেকে, আমরা কিছু বুঝে ওঠার আগেই। এবার আমরা ছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল চাঁদ, তো ন্যাচারালি আমাদের সেট দেখা যাচ্ছিল। আমি তো দেখলাম ধমাধম করে সুপিরিয়র অফিসার তার সিকিউরিটি হ্যান ওসি বসে শুয়ে পড়লেন। আমি পুরো হতচকিত, মানে আমার জীবনে প্রথম ওরকম হচ্ছে যে আমার সামনে থেকে গুলি চলছে। তো হঠাৎ আমার বাঁ পায়ে প্রচণ্ড একটা জোরালো লাথি। আচ্ছা, আমি পড়ে গেলাম মাটিতে। যাই হোক, পড়ে গিয়ে তারপরে মোটামুটি পজিশন নিয়ে AK-47 থেকে গুলিগোলা চললো। ওরাও প্রচুর গুলি চালিয়েছিল, আমরাও চালিয়েছিলাম। আমরা আলটিমেটলি ওরা যখন চলে গেল, গিয়ে দেখলাম 11টা বন্দুক সিজ হয়েছিল, সোফার আই রিমেম্বার, এবং বেশ কিছু ল্যান্ডমাইন প্রচুর, এবং ওদের ইনজুরিও ছিল, রক্তের ট্রেল ধরে ধরে আমরা গিয়েছিলাম।
তো সেটা হলো, কিন্তু তারপরে আমার সিকিউরিটি সকালবেলা আমার কাছে ক্ষমা চাইছে যে স্যার আপনি এমন দাঁড়িয়েছিলেন, আপনার গায়ে গুলি লাগতো, কারণ আপনাকে দেখা যাচ্ছিলো তো মুনলাইটের এগেনস্টে। তো বাধ্য হয়ে স্যার আমাকে আপনার পায়ে মারতে হয়েছিল যাতে আপনি পড়ে যান। সো দ্যাটস হাউ হি সেভড মি। আচ্ছা, এই যে ক্যাম্পটা আপনার অ্যাটাক করেছিলেন, ওই ক্যাম্পটায় নাকি সেই সময় মাওবাদীদের সমস্ত কিষাণজি থেকে শুরু করে সমস্ত টপ লিডাররা ছিলেন? না, কিষাণজি ছিলেন কিনা সেটা কিন্তু আমি এখনও কনফার্ম নই, কিন্তু তারপরেই যারা ছিলেন দীপক এরা কিন্তু ছিলেন। দীপক, আকাশ, হ্যাঁ এরা ছিলেন, এরা সবাই ছিলেন। এবং মানে আমরা যখন ওই পৌঁছলাম ক্যাম্পটা যদি পারফেক্টলি সাকসেসফুল হতো তাহলে কি এরা যে মাওবাদীদের বড় একটা ধাক্কা খেত ওরা। আমরা যদি পাহাড়টা পেরিয়ে যেতে পারতাম, পাহাড়টাকে ক্রস করে, তাহলে আমরা উপর থেকে ওদের উপর গুলি করতে পারতাম। আচ্ছা, তো সেটা যদি করা যেত তাহলে কিন্তু ওরা সত্যি সত্যি বড় ঘা খেত একটা। এমনকি ওই যে বান্দোয়ানের ওসির মার্ডার কেসে যে মেন ওয়ান্টেড ছিল মার্শাল, ইভেন সেও ছিল বলে আমাদের কাছে খবর ছিল। এরপর আপনি কি বিদেশে গিয়েছিলেন, কসোভোয় গিয়েছিলেন? হ্যাঁ, এরপরে কসোভো, কারণ ওখান থেকে আমার পোস্টিং, ওখান থেকেই ইনফ্যাক্ট এসপি বিনীত গোয়েল সাহেব আমাকে বললেন তুমি যাও, কসোভো ইউএন মিশন আছে। আমি বললাম আমি যাবো না, আমার ছেলে ছোট্ট তখন 2-2.5 বছর বয়স। উনি বললেন আরে তুমি সিলেক্টেড তো হও, তারপরে দেখা যাবে। তো উনিও যেতে চেয়েছিলেন, কিন্তু যাই হোক এসপি বলে উনি ছাড়া পাননি, আমাকে পাঠিয়ে দিলেন। ট্রেনিং হলো, টেস্ট হলো, টেস্টে কোয়ালিফাই করে গেলাম। এবার উনি বললেন যে আরে কোয়ালিফাই করে গেছো, ঘুরে এসে যাও, চলে যাও। কতদিনের জন্য? 1 বছর পুরো। আচ্ছা, কি করতে হতো ওখানে? ওখানে আমি যখন প্রথম গেলাম, প্রথম ওদের 10-15 দিনের একটা ওরিয়েন্টেশন ছিল, তারপরে আমি মিত্রভিসা বলে একটা পুলিশ স্টেশনে জয়েন করলাম। তার 1 মাসের মধ্যে পরপর ইন্টারভিউ হতে থাকে ওদের। সেই ইন্টারভিউতে আমি চলে এলাম হোমিসাইড, যেমন আমাদের ডিডির হোমিসাইড, সেই হোমিসাইড সেকশনের হেড হয়ে। মানে মার্ডার অর এনি ডেথ, মোস্টলি মার্ডার। আর তারপরে তারও মাস দেড়েক বাদে আমি হলাম ডেপুটি চিফ অফ ক্রাইম অফ দ্য হোল কান্ট্রি। আচ্ছা, ওইখানেই আমি শেষ করলাম, 8-9 মাস ওখানেই ছিলাম অ্যাজ ডেপুটি চিফ অফ ক্রাইম। ওখানে ক্রাইমের ধরন কীরকম? মানে আমাদের ওখানে মূলত তখন ক্রাইম ছিল ট্রাফিকিং, মার্ডার ডেফিনেটলি, অ্যান্ড ড্রাগ। কারণ ওদের তো ইকোনমিটাই ধ্বংস হয়ে গিয়েছিল। বড় বড় 2টো পাউরুটির কারখানা ছিল, সেই দুটোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল, করে দিয়েছিল আর কি, বম্বিং করে। তো ন্যাচারালি এইগুলোই ছিল ওদের মূল ক্রাইম। ফিরে এলেন একটা দেশের ডেপুটি চিফ অফ ক্রাইম হয়ে, তারপর ফিরে এলেন বিরাট অভিজ্ঞতা নিয়ে। মালদায় জয়েন করলেন তো? না, ফিরে এসেই নারায়ণ ঘোষ সাহেব ডাকলেন, ফিরে এসে এই 3rd ব্যাটালিয়নেই জয়েন করলাম। আচ্ছা, যেখান থেকে গিয়েছিলাম অফিসিয়ালি। সেইখানে আমাদের নারায়ণ ঘোষ সাহেব আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন এই শোনো, বড্ড পরিশ্রম করেছো, 1 বছর বাড়ি থেকে দূরে ছিল, শান্তির জায়গা চন্দননগরে তোমায় দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চন্দননগরে তখন ডাইরেক্ট আইপিএসরাই মূলত যেতেন, শান্তির জায়গায় ছিল ভীষণ। ব্যাস, চন্দননগরে এলাম বোধহয় আমার যতদূর মনে পড়ছে ফেব্রুয়ারি। ওই বছরের ইলেকশনের যেদিন রেজাল্ট হলো সেদিনই বুদ্ধবাবু ঘোষণা করলেন টাটা আসবে সিঙ্গুরে। ব্যাস, তারপরে 1.5 বছর তো গল্প পুরো। কী হয়েছে সিঙ্গুরে? তারপর যেদিন বুদ্ধবাবু বললেন সেদিনও চুপচাপ, ঠিক আছে টাটা হবে সিঙ্গুরে ইত্যাদি। তার বোধহয় 3-4 বাদে এসপি ফোন করলেন, আরে আপনি কোথায়? আমি বললাম অফিসে। বললো আপনি শিগগির সিঙ্গুরে যান, টাটা লোকরা এসেছিলো, তাদেরকে ঝাঁটাফাটা নিয়ে লোকে তাড়া করেছে। ও সে আমাকে কিছুই বলেনি, জানিও না। তো সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, ততক্ষণে টাটার লোকেরা চলে গেছেন। সেই দিন থেকে সেই যে শুরু হলো ঝামেলা, তারপরে 1 বছর 4 মাস বোধহয় চললো। তার মধ্যে টাটা আস্তে আস্তে বড় হলো, কনভেয়ার বেল্ট থেকে গাড়ি বেরোলো দেখলাম নিজে চোখে। প্রথম নিজে চোখে দেখলাম অটোমেটেড ড্যাশবোর্ড তৈরি হচ্ছে, একসঙ্গে 22টা ইনস্ট্রুমেন্ট, একটা রোবটের হাত সিল করছে ঢোকাচ্ছে, সিল করছে ঢোকাচ্ছে, গাড়ির চাকা তৈরি হচ্ছে হাইড্রোলিক প্রেসে একটার পর একটা। সেসব দেখতে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। প্রথম কথা এরকম দেখিনি, দ্বিতীয় কথা একসঙ্গে সোফারে রিমেম্বার টাটা ছাড়া আরও বোধহয় 40টা কারখানা, অ্যান্সিলারি কারখানা যেগুলো, সেগুলো শুরু হয়ে গিয়েছিল। সো এটা কর্মযোগ্য বিরাট একটা। এবং পুলিশ নয় ব্যক্তি কল্যাণ মুখার্জি কি মনে করেন, সিঙ্গুরে টাটার কারখানা হলে ভালো হতো রাজ্যে? অবশ্যই, পুলিশ হিসেবেও মনে করি। এই জন্য বলছি যে সেই দিনকে যেদিন টাটা এটা ঘোষণা করলেন, আমি ফিরে এসেছি সিঙ্গুর থেকে, তখন গাড়ি আমি নিজে চালাতাম। ফিরে এসেছি সিঙ্গুর থেকে, দেখছি ঘরে ঢুকতে ঢুকতে দেখছি রতন টাটা বলছেন টিভিতে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি। ও সঙ্গে সঙ্গে নেমে আমি ওই গাড়ি চালাই, এবার সিঙ্গুর যখন পৌঁছলাম দেখি পলিটিক্যাল কিছু লোক তারা টায়ার জ্বালাচ্ছে এটার প্রতিবাদে। কিন্তু আমি আমার পুলিশ ক্যাম্পে পৌঁছে দেখি, বিশ্বাস করো, ইন্সপেক্টর থেকে আরম্ভ করে ডিএসপি পর্যন্ত, লোকেরা পর্যন্ত জাস্ট সিম্পলি চোখের জল ফেলছে। কি হলো না স্যার, এত পরিশ্রম করলাম, আমার ইন্সপেক্টর লেভেলের লোক ওখানে মারা গেছে। তো
মানে কাজ করতে করতে আমার মহিলাদের লেডি অফিসারদের, লেডি কনস্টেবলদের দেখেছি কীভাবে তারা স্যাক্রিফাইস করেছে দিনের পর দিন, কীভাবে থেকেছে তারা। আচ্ছা, এই যে সিঙ্গুর আন্দোলন, এত বড় আন্দোলন, এত গণ্ডগোল, এত অশান্তি, কোনোদিন কোনো গুলি চলেনি তো? না, থ্যাঙ্কস টু এসপি হুগলি তখন যিনি ছিলেন, পরিষ্কার বলেছিলেন, গভর্নমেন্টের মধ্যে একটা পলিসি ছিল যে একটা আর্মসও থাকবে না সিঙ্গুরে যারা ডিউটি করছে তাদের কাছে, শুধু 2টি কনস্টেবল 2টি রাইফেল নিয়ে থাকবে, এবং সেটাও শুধু এসডিপিও চন্দননগরের কাছে, মানে আমার সঙ্গে। এবং বেশ কিছু সুপিরিয়র অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ এসপি, তারা ওখানে যারা ডিউটি করতে গিয়েছিলেন তাদের মধ্যে 2-1জন স্ট্রেট রিভোল্ট করেছিলেন যে ল অ্যান্ড অর্ডারে আমাকে আর্মস দেওয়া হবে না, এই অর্ডার কী করে গভর্নমেন্ট বা এসপি করতে পারে, আমরা যাব না। তারা যাননি, তারা টেন্টেই বসেছিল। আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম, স্যার থাকুন না, দরকার হলে ডাকবো, ভদ্র হবে যেটা, কিন্তু আর্মস দেওয়া যাবে না। আর্মস ছিল না, এবং আমরা এক রাউন্ডও গুলি চালাইনি। আমরা মূলত ডিপেন্ড করেছি গ্যাসের উপরে, কারণ লাঠিও চালাতে পারিনি, তো লাঠি চালাবো কি, তো লাঠি চালালে তারা করলে তো তারা গ্রামে ঢুকে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্যটা ছিল পাঁচিলটাকে রক্ষা করা, আর ওদের উদ্দেশ্য ছিল পাঁচিলটা ভাঙা। এই ছিল দুজনের মধ্যেকার লড়াই। তো আমরা গ্যাস দিয়ে আটকানোর চেষ্টা করতাম। পরবর্তীকালে তো নেতৃবৃন্দ ওদের ঘোষণা করে দিলেন গ্যাসটাকে ভিজে জামা কাপড় দিয়ে ধরে নিয়ে ওদের দিকেই, পুলিশের দিকেই ছুড়ে দেবে, এসব চললো। তারপরে এটা রাজনৈতিক এবং প্রশাসনিক একটা বিরাট অভিজ্ঞতা, বিরাট এই অভিজ্ঞতা। আমি শুধু রাজনৈতিক প্রশাসনিক বলবো না, আমি 1 মিনিট সময় নেবো তোমার। আমি এর মধ্যে একটা বলবো, মানবিক একটা জায়গাও আছে। যেমন ওরা আলু গাছ বসিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু কাঁটাতারের বেড়া হয়। গ্রামের লোকেরা এবার আমাদের বললো আলু গাছগুলোতে জল না দিলে, সেচ দিতে হয় মাসে 1-2 বার, জল না দিলে স্যার পুরো ফসলটা নষ্ট হয়ে যাবে। এবার জল দিতে তো টাটা দেবে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি কোনো দিন ক্লিয়ার হবে না। আমরা ওদের সঙ্গে কথা বলে ঠিক করলাম রাত্রি 3টে থেকে 4টে ওই সময় এসে জল দিয়ে বেরিয়ে যাবে, দিয়ে গেল। এবার আলু তোলা হবে আবার সেই সময়, ভোর রাত্রে চুপচাপ আসবে, আলু তুলবে, নিয়ে চলে যাবে, পরের দিন দরকার হলে আবার আসবে। এগুলো কি ব্যক্তিগত উদ্যোগে করেছে? একদম, আমি একা বলবো না, ওসি ছিলেন, সবাই মিলে, ভীষণ ভালো ছিল। আমরা ওই কয়েকজন সুপিরিয়র অফিসার, এখানে আমরা আমাদের উপরে আর জানানো হতো না যেগুলো করা হচ্ছে। আমরা শুধু দেখতাম যেন টাটা প্রজেক্টের ক্ষতি না হয়। কিন্তু গ্রামের লোকগুলোর এইগুলো তো বেসিক্যালি ইনভেস্টমেন্ট। এরকমও হয়েছে, এক ভদ্রলোককে দিনের পর দিন দেখেছি খালি গায়ে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছেন বেড়ার পাশে। কী ব্যাপার না, আমার জমিটা ওইখানে আছে, জমিটা বাপ ঠাকুরদার জমি, দেখে যাই প্রতিদিন রাত্রে। ভদ্রলোক মারা গেলেন, এইবার এরা বললো যে ভদ্রলোককে ওই জমিতে নিয়ে গিয়ে মাথাটা জমিতে ঠেকিয়ে উনি বলেছেন শ্মশান নিয়ে যেতে। গভর্নমেন্ট অ্যালাউ করলো না, সুপিরিয়র অফিসার অ্যালাউ করলো না, পরিষ্কার বলে দিল যে তুমি ঢুকতে দেবে, তোমার দায়িত্বে, কিন্তু যদি না বেরোয়। ঠিকই তো, আমি ঢুকতে দিলাম, এবার ওরা যদি শুয়ে পড়ে সেটা একটা বড় ল অ্যান্ড অর্ডার, কারণ জমির অনেকটা ভেতরে, প্রজেক্টের ভেতরে। ফাইনালি আমরা ডিসিশন নিলাম ঢুকতে দেবো। 4 জন খাটিয়া নিয়ে আসবে আর 2টি ছেলে ওনার সঙ্গে আসবে। ঢুকলো, লোকটিকে প্রণাম করালো জমিকে, বেরিয়ে চলে গেল। এইগুলো আমি বলবো, এগুলো না প্রশাসনিক না রাজনৈতিক, এগুলো একদম সম্পূর্ণ একটা মানবিক জায়গা। ভুলটা কোথায় ছিল কল্যাণদা? কোনটা ভুলটা কোথায় ছিল তাহলে? একটা সময় এলো যখন 3টে পক্ষই, সরকার, বিরোধী এবং টাটা, চাইলো যে টাটাটা না হোক, ওখানে সিঙ্গুরটা না হোক, কারণ 3টে পক্ষেরই কিন্তু লাভ ছিল সেই সময়। বিশেষ করে সরকার চাইছিল লোককে দেখাতে, গোটা রাজ্যকে, দেখো এত ভালো একটা জিনিস কিন্তু বিরোধীদের জন্য তোমরা পেলে না, অতএব এই বিরোধীদের তোমরা বর্জন করো। বিরোধীরা চাইছিল যে আমরা তো সামান্য বলেছি যে এই জমির বদলে অন্য জমি নেওয়া হোক, এটা 2 ফসলি 5 ফসলি জমি, সেটা সরকার করলো না, অতএব এই সরকার কৃষক বিরোধী, এদের বর্জন করা হোক। আর টাটা অবভিয়াসলি ব্যবসায়িক কারণে দেখলে হচ্ছে বেটার জায়গা অন্য জায়গায় আমি পেয়ে যাচ্ছি, অতএব আমার তো যা করা সব ইনসিডিউটে আছে, আমার তো কিছু খরচ হচ্ছে না, নষ্ট কিছু হচ্ছে না। সেই পয়েন্টটাতে এসে কিন্তু এক্সেপ্ট প্রবাবলি পুলিশ অফিসার্স প্রত্যেকেই খুশি হয়েছিল যে যাক বাবা, সিঙ্গুর হচ্ছে না, আমার ইন্টারেস্টটা সার্ভড হয়ে গেল। এরপর গেলেন মালদা। সিঙ্গুরের পরে ছোট্ট একটা দুর্গাপুরের স্টেট ছিল, দুর্গাপুর থেকে গেলাম আমি অ্যাডিশনাল এসপি হিসেবে মালদা। মারাত্মক একটা জেলা। আমার মতে প্রত্যেকটি পুলিশ অফিসারের মালদা একবার কাজ করা উচিত। এর যে এত বৈচিত্র্য, পপুলেশন বৈচিত্র্য, ক্রাইমের বৈচিত্র্য, পলিটিক্যাল বৈচিত্র্য, যে চিন্তাই করা যায় না যে একটা জেলাতে এটা সম্ভব। তখন মাত্র 11টা থানা ছিল, 11টা থানা বোধহয় 11 রকমের। তো মালদা জেলায় তখনও যা ছিল এখনও তাই আছে, এখনও প্রায় তাই আছে। কালিয়াচকের চড়ি, অনন্তপুর, কাঁটাতার দিচ্ছে তো কী হয়েছে, কাঁটাতারের উপর দিন জাল নোট ছুড়ে দিচ্ছে, গরু কাঁটাতারের উপর দিয়ে পাচার হয়ে যাচ্ছে ঢেকির মতন পাটা দিয়ে। এখান থেকে জাল নোট সব জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। পলিটিক্যালও চেঞ্জেস নেই, পলিটিক্যালও তো কিছু চেঞ্জ দেখছি না, সেই একই কম্পোজিশন, লড়াই, গন্ডগোল, অশান্তি, নিজেদের মধ্যে সমস্ত কিছু চলছে।
মালদা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার ফেসবুকে 8,000 ফ্রেন্ডের মধ্যে 3,000-এর বেশি মালদার। মানে আমি আমার নাম্বার এত লোককে দিয়েছি মালদায় থাকতে যে এখনও মাঝে মাঝে কেউ ফোন করে গ্রাম থেকে বলে অ্যাডিশনাল সাহেব বলছেন, এখনও ইভেন আফটার রিটায়ারমেন্ট আই গট এ কল। আচ্ছা, ওই নাম্বারটা রেখে দিয়েছে, ও তো আর চেঞ্জ করেনি, আর পরের অ্যাডিশনাল স্পিদের নাম্বারও পাইনি, নাম্বারটাই রয়ে গেছে। মালদা খুব ভালো, খুব ভালো জায়গা। মালদায় নাকি কি একটা গন্ডগোল হয়েছিল আপনার সঙ্গে? গন্ডগোল প্রতিদিন হতো। যাই হোক, একটা গন্ডগোল মনে পড়ছে, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর, যেটা বলছে। হরিশ্চন্দ্রপুরে হলো কি, নিমা ছিল এসডিপিও। আচ্ছা, নিমা রেড করতে গেল, ওইখানে নিমার মাথায় হাঁসুয়া দিয়ে মারলো গ্রামের লোক, কেউ একজন। নিমার সিকিউরিটি 2টো গুলি চালালো, তাদের 2জন গ্রামের লোক ইনজিওর্ড হলো। নিমাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নার্সিংহোম নিয়ে আসা হলো। ওদের 15-16টা স্টিচ পড়েছিল মাথায়। পরের দিন ওখানে গেলাম। পরের দিন ওখানে গিয়ে তদানীন্তন শাসক দল, তাদের নেতৃবৃন্দ সব থানা থেকে, গেটের থেকে একটু দূরে বসে পড়লো এবং বন্ধ ডাকা হয়েছিল, কারণ তাদের 2জন ইনজিওর্ড। কিছুক্ষণ বাদে এসপি পৌঁছালেন। তো আমি ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছি, র্যাফ নিয়ে। তো এসপি আমি কিছুক্ষণ বাদে বললেন, আরে ডাকো ওদের নেতাদের, ডাকো, আমি কথা বলবো। তা আমি গেলাম, ওরা যেখানে বসে আছে। আমি কোন নেতাকেই চিনি না, হরিশ্চন্দ্রপুরের সিপিএম নেতাকে আমি কী করে চিনবো? তো আমি বললাম, আপনাদেরকে এসপি ডাকছেন, 2-1 জন আসুন। পাত্তাই দিল না, শুনতেই পেল না। আমি চলে গেলাম, দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বাদে এসপি ডেকে আমাকে খুব ধমকালেন, আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আমি বলছি না ডাক্তারদের। আমার খুব গায়ে লাগলো। আমি গিয়ে বললাম যে, আরে আপনাদেরকে ডাকছেন এসপি, আপনারা চলুন, কী বক্তব্য আছে এসপিকে বলুন। হঠাৎ একটা একটু শর্ট হাইট একটি নেতা সে উঠে দাঁড়িয়ে বলল যে, শুনুন, আপনার এসপিকে বলুন আমাদের 2টো লোক মরেছে, আগে আপনাদের 2টো লোককে মারবো, তারপরে আলোচনায় বসবো। আমি না, বিশ্বাস করো, আজও আমি অভিজ্ঞতাটা আমার মনে আছে। আমি বলছি, আমি হঠাৎ দেখলাম আমার বাঁ হাতটা জ্বলছে। মানে কখন যে ঠাটিয়ে তাকে একটা চর মেরেছি আমি নিজেও খেয়াল করিনি। রিফ্লেক্সের চর আর কি, যেমন স্লিপে দাঁড়িয়ে রিফ্লেক্সের ক্রিকেটে ক্যাচ ধরে এক চর, ওই বিক্ষোভের মুখে ওই লোকটা দাঁড়িয়ে আছে আর আমি এক চর। আমার সঙ্গে ফোর্সও নেই, তারা দূরে গেটের সামনে বসে আছে। হ্যাঁ, আর এই লোকটার বাকি লোকগুলো বসে আছে, আর এই শুধু দাঁড়িয়ে আছে। চরমার্তি সে তো হামাগুড়ি দিয়ে বসে পড়লো, বাকিরা দুধদার দৌড়, পতাকা ফেলে। আমার র্যাফেরাও ছুটে এলো, আরে স্যার মারছে, চলো আমরাও মারি। তো যাই হোক, আর মারধর হলো না, চলে গেল। ঠিক আছে, এসপি কিছুক্ষণ বাদে চলে গেলেন। এইবারে পরের দিনকে আইজি সাহেব এলেন। আইজি সাহেব এসে বললেন যে, চলো তোমাকে নিয়ে কল্যাণ ওখানে যাব, ওখানে ওদের লোকেরা আসবে, নেতারা কথা বলবে। চলুন। এবার এই 2 ঘন্টার জার্নি কন্টিনিউয়াসলি আমাকে বলে গেলেন, কল্যাণ, ক্যামেরা ছিল না, কারুর কাছে ছবি নেই, চর মেরেছো কিন্তু একবারও বলবে না। বললেন আমি মারিনি। আমি চুপ করে গেলাম, শুরু গেলাম। গিয়ে ওখানে পৌঁছানোর পরে সবাই বসলো। বসে ওদের বক্তব্য হচ্ছে যে, উনি চর মেরেছেন যাকে, সে আমাদের ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ফর ইয়ার্স, মোর দ্যান 10 ইয়ার্স। বাম আমলে সিপিএমে ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, তাকে আপনি চর মেরে দিয়েছি। তো আমি চুপ করে বসে আছি, চুপটি করে। তখন ভয় পেয়েছিলেন? না, আইজি সাহেব কথা বলে যাচ্ছে, আমি শুনছি। তোরা এরকম বলে গেল। ওদের বক্তব্য হচ্ছে যে উনি লাঠি মারতে পারতেন, অ্যারেস্ট করতে পারতেন, গ্যাস ছুটতে পারতেন, চর কেন মারলেন? অপমানজনক এবং আইন বহির্ভূত। ডেফিনেটলি আইন বহির্ভূত। না, লাঠি মারাটা আইন বহির্ভূত নয়। না, লাঠি মারেননি তো, মেরেছে তো চর। ওদের বক্তব্য, উনি লাঠি মারতে পারতেন। তো তারপরে আইজি সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, শুনলাম। কল্যাণ, বলো তোমার কি বক্তব্য আছে? আমি বললাম যে, যা ঘটনা হয়েছে তাই বললাম। আমি বললাম, স্যার এরকম হলো, উনি এরকম বললেন যে আপনাদের 2টোকে মারবো, তারপরে এসপির সাথে কথা বলো। তো আমিও এক চর মেরে দিলাম স্যার। হ্যাঁ, রাস্তা যে 2 ঘন্টা ধরে আপনাকে বোঝাতে গেলেন আইজি, আমি পাত্তাই দিলাম না। আমি স্ট্রেট বললাম, আমি চর মেরে দিলাম। তখন ওরা হই করে উঠলো, না 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 স্যার, এটা কিন্তু ডিসিএমও বললো যে এটা কিন্তু আমি বলিনি, এটা একদম বলিনি। আমি বললাম, দেখুন, আপনি যদি বলেন এটা বলেননি, তাহলে আমাকে বলতেই হবে যে আমি চর মারিনি। আচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট আপনি ডিসিএম লেভেলে এবং আমি এসএসপি লেভেলে সত্যি কথা বলি, যাতে আমাদের সাবঅর্ডিনেটরা দেখতে পায় যে হ্যাঁ, যে যার দোষ স্বীকার করছে। আমি তো স্বীকার করে নিলাম আপনাদের সবার সামনে যে আমি চরটা মেরেছি বাঁহাতে। তা আপনিও স্বীকার করুন। এমনি ওখানে বসেছিলাম 2 ঘন্টা, আপনাকে চরও মারিনি, গালাগাল দিইনি, কিচ্ছু করিনি, টানাটানি করিনি। হঠাৎ করে আমি আপনাকে চরটা মারবো কেন? আমাকে তো একটা কিছুতে উত্তেজিত করতে হবে। তো সেটা কি তাহলে বলুন? তো ওরা চুপ করে গেল। যাই হোক, মীমাংসা হলো না। ফেরার সময় 2 ঘন্টা আইজি সাহেব লাঞ্চ রিফিউজ করে দিলেন রেগে মেগে। ফেরার সময় আইজি সাহেব রিফিউজ করলেন লাঞ্চ, সেটা কি আমার প্রোডাক্ট করে? আচ্ছা, আমারও লাঞ্চ খাওয়ালো না। এবারে ফেরার সময় ওই খিদে পেটে আইজি সাহেব আবার 2 ঘন্টা এবার তেরে গালাগাল। কেউ বাঁচাতে পারবে না, তোমার চাকরি কালই তোমার চাকরি যাবে, তোমার এগেনস্টে হিউম্যান রাইটস যাবে, ওরা তোমার এগেনস্টে ওরা কেস করবে, আমাদের কেস নিতে হবে, তুমি থাক। আচ্ছা, তো এবারে আমি বললাম যে আমি চুপ করে আছি, তো কেস করবে, এই করবে, আমি আর কী করবো, হবে। পরের দিনকে ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিজে আমাকে ফোন করে এলেন, এসে বললেন বাইরে ডিসিএম দাঁড়িয়ে আছে, ও আপনার কাছে ক্ষমা চাইতে চাইছে, আপনার ঘরে ঢুকবে?
আমি বললাম মানে? বললো যে না না না, খুব অন্যায় হয়ে গেছে, ওর এই কথাটা বলা, ওকে আমি নিয়ে এসেছি। সেটা খুবই ভদ্র মানুষ ছিলেন, ভালো ছিলেন। তো ও এলো, ও এসে হাত জোর করে ক্ষমা চাইলে, বললো না স্যার আসলে সবার সামনে চট্টা পেরেছে। আমি বললাম বিশ্বাস করুন আমি ইচ্ছা করে মারিনি, ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, স্লিপে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরতাম, সেরকমই ব্যাপারটা হয়েছে, এটা রিফ্লেক্স। আর তাছাড়া আপনি তো দেখতে পাচ্ছেন আমি ইউনিফর্ম পরে, আমার নাম লেখা যে আমি অ্যাডিশনাল এসপি, আপনি তো বুঝছিলেন। আপনি যে ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার আমি বুঝবো কী করে? তা আপনি কি বলেছেন যে আমি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার আছি, আমি আপনাকে এটা বলছি বা কিছু? বলে না আমার আসলে আপনাকে ওভাবে বলা উচিত হয়নি, আনতেন বলে তখনকার মতন মৃত্যু। ওটা কি জানলে পরে মারতেন না ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার? জানি না, মানে পুরোটাই না রিফ্লেক্স অ্যাকশনের শব্দ হয়েছে। এই একই জিনিস হয়েছিল বিষ্ণুপুরে। কীরকম? বিষ্ণুপুরে আমি একদিন বাড়িতে এসে দেখি একটা ইট ভর্তি ছোটো ট্রাক, সে এসডিপিওর পাঁচিল ভেঙে, পাঁচিল দাঁড়িয়ে আছে, ড্রেনে অর্ধেকটা হেলে গিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম কাদের ইট? তখন পাশের বাড়ি একজন টিচার ছিলেন, খুব বয়স্ক টিচার, উনি বললেন আমার বাড়িতে এসছে। কেন, কী হয়েছে? আমি বললাম মানে দেয়ালটা ভেঙে গেছে, কী হয়েছে মানে? ইটগুলো তো তোলা বসতে হতো। ও তোলা কালকে হবে। আমি বললাম রাস্তাটা গার্ড করে আছে। তো আমিও একটা ক্লাবের ছেলেদের ডাকলাম, পাশেই ছিল, ওরা খুব ভালোবাসতো আমাকে। ওরা এসে ইটগুলো তুলে, ওরা বলে কোথায় রাখবো স্যার ইটগুলো? আমি বললাম ওনার ব্যালকনিতে রেখে দাও। তো ওনার বারান্দায় রেখে দেওয়া হলো, ব্যালকনি না, একতলার বারান্দায় রাখতেই গাড়িওয়ালা বললো গাড়ি তুলে নিচ্ছে, গাড়ি তুলে নিয়ে চলে গেল। ইন দ্য মিন টাইম ওর ছেলে এলো, সে দুবাইতে কাজ করতো, সে একটা তখনকার দিনে ওই হ্যান্ডিক্যাম ছোট্ট, ওটা নিয়ে ছবি তুললো। আমি বললাম বন্ধ করুন হ্যান্ডিক্যামটা, নাহলে তোমাকে শুধু হ্যান্ডিক্যামটা তুলে নিয়ে গিয়ে লাল বাঁধে ফেলে দেবো জলে। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করো। এই ভদ্রলোক এসে তারপরে আমাকে একটা খুব অপমানসূচক কথা বললেন, যেটা আমি আর বলছি না। আমিও এক চর। আবার এইটা তো আগে, মালদাটা পরে, তখন আমি এসডিপিও বিষ্ণুপুর। হ্যাঁ, আবার এক চর, চশমাটা পরে ভেঙে গেল। পরদিন সকাল থেকে আমি ওসিকে ডাকলাম, ওসিকে ডেকে একটা ওনার এগেনস্টে চিঠি করা হলো, পুরো ঘটনাটা আমি বললাম। কিন্তু চর মেরেছে, জিডিতেও লেখা ছিল যে আমি চরটা মেরেছি, চশমাটা ভেঙেছে। পরদিন সকাল থেকে মাস্টারমশাই নেই, চলে গেছে। এইবার হিউম্যান রাইটস কিছুদিন বাদে আমাকে একটা চিঠি পাঠালো। তদানীন্তন এসএসপি, নাম বলছি না, তিনি এলেন ইনকোয়ারি করতে ওই হিউম্যান সেটা, এবং এসে এসডিপিওর অফিসে পর্যন্ত এলেন না, এমএলএর বাড়িতে বসে ইনকোয়ারিটা করে চলে গেলেন, এবং আমাকে ডাকলেনও না। এবং উনি লিখে দিলেন হি ইজ গিল্টি আপনার আমার এগেনস্টে। হিউম্যান রাইটস ফুল বেঞ্চ বসালো। ফুল বেঞ্চে আমাকে একজন সুপিরিয়র অফিসার বললেন যে ফুল বেঞ্চ মানে কিন্তু ওরা অলরেডি কগনিজেন্স নিয়েছে যে আপনি দোষী, এবার আপনি ঠিক করুন কী করবেন, আপনি লয়ারের হেল্প নেবেন কি না নেবেন। আমি কিছুই নিইনি, আমি ওখানে গেলাম, বসলাম। বসার পরে ওইসব ওখানে আবার সব ইয়েরাও থাকে, দুজন লেখে থেকে সব এনজিও থেকে। জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি হুবহু সবটা বললাম। ওনারা বললেন আমরা আপনাকে 3 বার জিজ্ঞেস করছি চটটা আপনি মেরেছিলেন? আমি হ্যাঁ, আমি আমার দেখি কি ওই টেবিলে চশমাটা রাখা, ওই ভাঙা চশমাটা, ওটা এভিডেন্স হিসেবে। আমি বললাম হ্যাঁ। 3 বার এটা বলার পর বললেন বাইরে যান, আপনি লিখে দিন যা বললেন, ডিপোজিশনটা লিখিত আকারে। আমি লিখে দিলাম, ওখানেও লিখে দিলাম চর মেরেছি। ডাকলেন, ডাকার পরে আমি জানলাম যে ওখানে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রনের অম্লান বাবু বোধহয় উনি ছিলেন ওর মধ্যে একজন। তো যাই হোক, তো ওনারা আমাকে বললেন যে ঠিক আছে, তোমার চাকরি একদম প্রথমেই শুরু, তুমি যখন সৎ সাহস নিয়ে স্বীকার করলে কী করেছো, ভবিষ্যতে নিশ্চয়ই করবে না, এই ওয়ার্নিং দিয়ে তোমরা ছেড়ে দিলাম। তো আমি সেই দিন থেকে শিখে গেলাম যে আমি সুপ্রিয় অফিসার, আমি যদি ভুল করি আমাকে স্বীকার করতেই হবে, নাহলে আমি কী করে একটা কনস্টেবল সাব ইন্সপেক্টরকে বলবো যে তোমরা বলো কী ভুল করেছো। সো দেয়ার আফটার আই অলওয়েজ মেনটেন্ড ইট যে না, আমি যা করেছি ওটা করেছি। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনার চাকরি জীবনের, যেটা আমি অন্য একজনের কাছ থেকে শুনেছি, আমি জানি না কতটা, একটা হচ্ছে বুক বম আর এটা হচ্ছে চাইনিজ কার। এই দুটোই মালদাতে আমি যখন আইএসএসপি ছিলাম তখন হয়েছিল। আগে বুক বম্বের ঘটনাটা বলে নিই। আমি লাঞ্চ করতে বসেছি, হঠাৎ প্রচণ্ড একটা আওয়াজ। মানে লাঞ্চ করতে নিজের অফিসে? না, অফিসেও না, বাড়িতে লাঞ্চ করতে ছিলাম সেদিনকে। বাড়িতে লাঞ্চ করছি, দেখি প্রচণ্ড একটা আওয়াজ, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোলাম গাড়ি নিয়ে। এবার আওয়াজ কোন দিকে লোককে জিজ্ঞেস করছি, কেউ বলছে বাঁ দিক, কেউ বলছে ডান দিকে। এই করতে করতে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা ওয়ার্ডে গিয়ে দেখলাম ওইখানে বোমটা ফেটেছে। এত জোরে? এত জোরালো। 1.5 কিলোমিটার দূর থেকে আওয়াজ পেয়েছেন দিনের বেলায়? আওয়াজ মানে এত জোরালো আওয়াজ যে মানে রীতিমতো উঠে আসতে হয়েছে আমাকে যে কী হলো, কোথায় কী হলো। তো গিয়ে ওর ঘরে ঢুকলাম, দেখি ততক্ষণে কিছু লোক জমে গেছে। ঘরে ঢুকে দেখা গেল একজন ভদ্রমহিলা পড়ে আছেন, জাস্ট পেটের কাছটা নেই, একটুখানি মাংস আর হাড় দিয়ে জোড়া আছে পিঠের কাছে, পেটটা পুরো উড়ে চলে গেছে। গোটা ঘরে ছোট 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 কাগজের টুকরো ছড়িয়ে আছে। তো দিদিমণি, উনি একজন ভাড়া থাকতেন বাইরের বাড়িটাতে। জানা গেল ওনার নামে একটা গিফট এসেছিল পার্সেল, সেই গিফটটা খুলেই এটা হয়েছে।
তো না, গিফটটা খুলেই এটা হয়েছে, এটা কি করে বুঝলেন? মানে কেউ গিফটটা নিয়ে উনি ঘরে ঢুকে গেছেন, তারপরে আওয়াজ বলে বাড়ির মালিকরা জানাচ্ছেন যে গিফটটা ওনাকে দেওয়া হয়েছিল, উনি ওটা নিয়ে ঘরে ঢুকে গেছেন। এইবারে আমরা মোটামুটি রিকনস্ট্রাক্ট করে ফেললাম। তখন একটা খুব ভালো অফিসারও ছিল, শ্যাম, ও আমার ডিএসপি ছিল, তো যতদূর মনে হচ্ছে শ্যামও ছিল। তো আমরা একটা রিকনস্ট্রাকশন করলাম যে এইটা উনি কোলে নিয়ে খুলেছেন এবং এটার মধ্যে কোনো একটা বোম ছিল, সেটা ফেটেছে, তাই জন্য পেটটা পুরো উড়ে গেছে। তো ঠিক আছে, এবার বইটার কাগজ টুকরোগুলো ঘুরে দেখলাম এটা বেসিক্যালি একটা মোটা জেমস স্যাডলিচের বাংলার বই, অনুবাদ, মোটা একটা বই। এবং আমরা ওই কাগজগুলোকে জড়ো করেই বুঝতে পারলাম যে বইটা পুরোটা নেই, কারণ একটা মোটা বই এরকম সাইজের অনেক কম কাগজ পাচ্ছি ঘরটার মধ্যে। তাতেই আন্দাজ করলাম যে কাগজ বইটার ভেতরটা কেটে নিশ্চয়ই বোমটা বসানো ছিল, তাহলে ওকে মারার জন্যই করা হয়েছে। এরপরে অসাধারণ, এর আগে তো এরকম কোনো ঘটনা এই রাজ্যে কোনোদিন ঘটেনি, আমি অন্তত কোনোদিন শুনিনি। এরপরে ওই কুরিয়ারটাকে আইডেন্টিফাই করে যাওয়া হলো। সেখানে গিয়ে জানা গেল যে কুরিয়ার লোকটা বললো হ্যাঁ এটা কিন্তু এটা একজন দিয়ে গিয়েছিলেন আমাকে, তার যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেস ভুল অ্যাড্রেস, কিন্তু ওরা সেটা দেখেনি, ওরা সেন্টারের অ্যাড্রেসে গেছে, না গেলে তখন এর অ্যাড্রেসে পাঠাবো, তো সেন্টার অ্যাড্রেসে দিয়েছেন। তো যাই হোক, এইবারে খোঁজকাজ শুরু হয়ে 2-3 দিনের মধ্যে আমাদের টিমটা কিন্তু অসাধারণ কাজ করে ছেলেটিকে লোকেট করে ফেললো, যে বোমটাকে বানিয়েছে। বোমটা কালিয়াচকের একটি ছেলে বানিয়েছিল। কিন্তু আমার মাথায় তখনও ঢুকছে না যে বোমটা ফাটলো কী করে, বোমটাকে বইটা খুলে ফাটতে হবে তো, এই মেকানিজমটা কী ছিল। এইবারে এই ছেলেটি অসাধারণ সেই মেকানিজম ব্যাখ্যা করলো। আমি বলি না কালিয়াচকের গুরুদেবদের জায়গা। ও করেছে কি, টেলিফোন যে পুরনো ফোন ছিল তার মধ্যে যখন আমরা রিসিভারটা রাখতাম কী হতো, ফোনটা অফ হয়ে যায়। ওই যে সুইচটাকে বলে টগল সুইচ, যেটা একটু উঁচু হয়ে টুকটুক করতাম, মানে নেমে গেলে বন্ধ। ও বোমটার সার্কিটটার মধ্যে বাইরে যে সার্কিটটার ব্যাটারিটা, সেই ব্যাটারির ওখানে এই টগল সুইচটা লাগিয়ে চেপে ধরে বইটাকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, মানে বইয়ের চাপে টগল সুইচটা বন্ধ হয়ে আছে, যতক্ষণ না তুমি বই খুলবে ততক্ষণ টগল সুইচটা অন হবে না, কিন্তু খুললে কিন্তু অন হয়ে যাবে। প্রেসার মাইন যেরকম হয় একদম, মানে চাপ দিয়েছি ফাটবে না, হ্যাঁ রিলিজ করলে ফেটে যাবে। মানে কত কষ্ট করে বুদ্ধি করে মামিসরা প্রেসার বোম বানাতো, কালিয়াচক দেখিয়ে দিল সব কিছু করতে হবে না, এই তো টগল সুইচই হয়ে যাবে। কেন এটা পাঠিয়েছিল? হ্যাঁ, ওর যে আবার প্রেমিক, তাকে রিজেক্ট করেছিল চাকরি পাওয়ার পর, ভদ্রমহিলা তো স্কুল টিচার ছিলেন। আচ্ছা, সেই হচ্ছে এই সে বলেছিল তুই এটা বানিয়ে পাঠিয়ে দে, বাকিটা আমি বুঝে নেবো। আর চাইনিজ কার বোমটা কি? চাইনিজ কার বোমটা মারাত্মক। আমরা খবর পেলাম যে কে একটা বোম বানিয়েছে, এটাও ওর মালদা কালিয়াচক। আচ্ছা, তো কালিয়াচকে গেলাম, রেড হলো, রাতারাতি লোকটিকে ধরা হলো, সঙ্গে 5-6টা এরম বোম। সেই বোমগুলো সবই দেখলাম যে রিমোট কন্ট্রোল যে চাইনিজ কারগুলো, ছোটো ছোটো কার পাওয়া যায়, সুইচ অন করলে চলে যায়, গুড় করে আবার ব্যাক করলে চলে আসে, সেই কারের ওপরটা খোলা, তার ভেতরে বোমের মশলা ছোটো ছোটো পাথরের কুচি দিয়ে টাইট করে বেঁধে একটা প্যাকেট করে ঢুকিয়ে আবার কারের ওপরটা লাগানো। ওপর থেকে দেখলে চাইনিজ কার, ঠিক আছে, ব্যাটারি দেওয়া রয়েছে, সব কিছু আছে। ছেলেটিকে বললাম যে ফাটবে কী করে, বললো সেখানে দেখানো যাবে না, চলুন স্যার দেখাচ্ছি। এটা হচ্ছে কি, যখনই সুইচটা অন করা হচ্ছে গাড়িটার, তখন তো চাকাটা ঘুরবে। ও করছে কি, ওই চাকাটার একটা জায়গাতে ছোট্ট একটা জিভ ছলাকে ভেঙে লাগিয়ে রেখেছে, আর একটা স্টিলের আর একটা জিভ ছলা উল্টো দিকে লাগানো আছে। চাকাটা ঘুরে যখন এই জিভ ছলাটা গিয়ে ওই জিভ ছলার গায়ে লাগছে, তখনই সার্কিট কমপ্লিট হয়ে ফাটছে। আচ্ছা, এবং এই অসাধারণ বুদ্ধি থেকে বালিওয়াল সাহেব থেকে আরম্ভ করে আমরা সবাই অবাক হয়ে গেলাম, মানে এটা তো কোথাও কোনোদিন পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে আপনি আবার ফিরে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর, ওখান থেকে হ্যাঁ অ্যাডিশনাল পশ্চিম মেদিনীপুর আবার গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর। সেই সময় সেটা 2011, সেই সময় কিষেনজির মৃত্যু। কি এক্সপিরিয়েন্স আপনার? মানে দেখুন, এটা নিয়ে পরিষ্কার দুটো মত আছে। একটা সরকারি মত আছে যে কিষেনজি গুলি চালিয়েছিল, পুলিশও গুলি চালিয়েছিল, কিষেনজি সেই গুলিতে মারা গেছেন। আর একটা মতও কিন্তু চালু আছে যে কিষেনজি হয়তো সেদিনের অনেক আগেই ধরা পড়েছিল। মানে সেটা কি আপনাদের মধ্যে আছে, পুলিশের মধ্যেও আছে? হ্যাঁ, পুলিশের মধ্যেও আছে, পুলিশের বাইরেও আছে। কিন্তু এই দেখুন, দুটো মতেরই সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই, এই জন্য যে আমি ওই অ্যাকশনটাতে ছিলাম না, তো অ্যাডিশনাল এসপি, এবং আমাকে বলাই হয়নি। হ্যাঁ, সত্যি কথা কি, এই অ্যাকশন কি বলছেন আপনি? আমি একদম ঠিকঠাকই বলছি যে এই ধরনের একটা এনকাউন্টার যে হতে চলেছে, সেটা আমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার হিসেবে আমি জানতাম না। এত বড় ঘটনার ক্ষেত্রে তো 3 দিন আগের থেকে ঘেরা হয়েছিল, সিআরপি ঘিরে রেখেছিল, আমরা উপস্থিত ছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম ওখানে, যেখানে কিষেনজির অপারেশন হয় বরিশালের জঙ্গলে।
3 দিন আগের থেকে সিআরপি দিয়ে পুরো এরিয়াটা কর্ডন অফ করা হয়েছিল। একদমই। এই যেমন ধরুন আপনি একটা সোর্স, এই তুমি একটা সোর্স, তোমার থেকে শুনলাম, এরকমই বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কিছু শুনেছি, কিন্তু আমার রোলটা এসেছিল ঘটনা পুরোপুরি হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমাকে বলা হয় যে তুমি ঝাড়গ্রাম এসো, ঝাড়গ্রামে এসে বাকি লজিস্টিক্স, এফআইআর, পরের দিনকে পিএম, তারপরে তার বডি হ্যান্ডওভার, এই সমস্ত কিছু কিন্তু এবার তুমি ছাড়ছে নাও। সো আমার রোলটা শুরু হয়েছিল কিন্তু আফটার দ্য সো কল্ড ইনসিডেন্ট। ওই এফআইআরটা নাকি করা হয়েছিল, যিনি এফআইআর করেছিলেন তিনি নাকি ছুটিতে ছিলেন। হতে পারে, হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, আমাদের সরকারি চাকরিতে সিএল ইজ নট এ লিভ, আচ্ছা, অনলি ইএল ইজ এ লিভ। ক্যাজুয়াল লিভকে ক্যাজুয়াল ওই জন্যই বলা হয়, ইট ইজ নট অ্যান অফিসিয়াল লিভ। আপনি ক্যাজুয়াল লিভে কিন্তু কাজ করতে পারেন। আচ্ছা, সুতরাং এটা নিয়ে কি আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো সন্দেহ আছে এই অপারেশনটা নিয়ে? না, আমার কোনো সন্দেহ নেই, মানে এই জন্যই বলছি যে আমি এটা নিয়ে না সন্দেহ করার চেষ্টাই করিনি। আচ্ছা, কারণ এই এমন একটা ঘটনা, যে ঘটনাটা দুদিক থেকে প্রচুর ইনফরমেশন আমার কাছে ফ্লো করে এসেছিলো। আমি শুধু আমার রোলটাই দেখলাম যে আমার এইটা কাজ। ওই বডিকে পরের দিন ওই কবি ভারভারা উনি এসেছিলেন, তো ওনার কাছে হ্যান্ড ওভার করা। যে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল, পায়ে গুলি, চোয়ালে গুলি, কি গুলি, কত রেঞ্জের গুলি, বিভিন্ন রকম প্রশ্ন। কাছে মর্টার ফেটেছিল, কিভাবে, পুড়ে গিয়েছিল, অথচ যেখানে উই ঢিপিটা সেটা নষ্ট হয়নি, এবং ওয়ান সাইডেড ফায়ারিং, বোথ সাইড ফায়ারিং ছিল না, এই সমস্ত অনেক বিতর্ক। তবে এটা একটা ঘটনা যে এত পুলিশ, আমি তো পুরুলিয়ায় বললাম মানধরে ছিলাম, বাঁকুড়ায় কাজ করেছি, মেদিনীপুরে তো তারপরে কাজ করলাম, আমাদের এত পুলিশ অকারণে মারা গেছেন যে অন্তত আমার ব্যক্তিগত দিক থেকে কোনো মায়া দেওয়া ছিল না। বেশ হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মালদায় আপনার বদলি হয়ে গিয়েছিল নাকি একবার? আমি তখন মালদার এসপি, কলেজ ইলেকশন, লাস্ট কলেজ ইলেকশন। এইবার কালিয়াচকের যে কলেজ, সেই ইলেকশনের সময় খবর পাওয়া গেল যে ওখান থেকে বেশ কিছুটা দূরে, 2 কিলোমিটার মতন দূরে আমবাগানের মধ্যে, তোমরা রিপোর্টাররাই তাদের সামনে, ক্যামেরার সামনে একটা লোক বসে বসে হাঁটু গেড়ে গুলি করছে। সেটা ক্যামেরায় এলো, খবরের কাগজে বড় করে এলো। পরের দিন আমাকে ডিআইজি সাহেব বললেন, আইজি সাহেব বললেন, মুখ রক্ষা তো করো, একে অ্যারেস্ট করো। খুঁজে দেখলাম তার নামে বেশ কিছু ওয়ারেন্ট আছে, বেশ কিছু ওয়ারেন্ট, মার্ডার কেসের ওয়ারেন্টও ছিল। তো তাকে তারপরে খুঁজে অ্যারেস্ট করা হলো। কলকাতা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এই অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো, উইথ আর্মস কলকাতায় পাওয়া গেল। অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো, তখন খুব উচ্চপদস্থ একজন নেত্রীর কাছ থেকে আমাকে ফোন এলো, যে তাও সেটা সকাল 10টায়, যে ওকে কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না। আমি বললাম কোর্টে তো চলেই গেছে, 10টা বাজে। তখন বললো তাহলে আর্মসটা দেখানো যাবে না। আমি বললাম আর্মসটা শুদ্ধই তো চলে গেছে, পুলিশ যে ধরেছে সে তো আর্মসটা পেয়েছে, আমি কী করে বলবো যে আর্মসটা দেখাবেন না? আমি বলতে পারবো না, আর আর্মস শুদ্ধই গেছে। বলো তাহলে ওর বেলটা করে দিতে হবে। আমি বললাম অলরেডি আমার যতদূর মনে পড়ছে মোর দ্যান 30 ওয়ারেন্টস ছিল। আমি বললাম তাকে বেল কী করে কোর্ট দেবে? তখন উনি বললেন তাহলে আমি ইলেকশনটা কী করে করাবো? তখন সামনে ইলেকশন আসছিল, পঞ্চায়েত কিছু একটা। আমি বললাম আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? এটা তো আমার কিছু করার নেই। তখন উনি বললেন যে আচ্ছা আপনি, আমাদের একটা পার্টি, একটা লোকের নাম বললো, ওর বাড়িতে রেড করেছেন না? ওর পার্টি অফিসে, আমাদের পার্টি অফিসে রেড করেছেন। আমি বললাম পার্টি অফিসে তো রেড করিনি, ওর বাড়িতে রেড করেছি। বললো যে হ্যাঁ, ওর সামনের ঘরটা তো পার্টি অফিস, ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে। আমি বললাম হ্যাঁ তা আছে, কিন্তু যাই হোক সেটা পার্টি অফিসে আমরা কিছু করিনি, আমরা বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে উনি ছিলেন না। না, ও তো ফলের ব্যবসা করে। এবার ওর বাড়ি থেকে 2 ট্রাক ইললিগাল কয়লা সিজ হয়েছিল। হ্যাঁ, আমি বলার মধ্যে বলে ফেললাম হ্যাঁ ফলই করে, তবে সেটা কালো জাম। তো উনিও প্রচণ্ড রেগে গিয়ে বললেন আপনার কি এসপি থাকার ইচ্ছে নেই? আমি তখন খুব শান্ত হয়ে বললাম যে আপনি অর্ডারটা যেদিন করবেন, যেদিনই হোক, সপ্তাহে যে বাড়ি হোক, সেই দিনই আমি ডিপার্চার নেব। ওই সপ্তাহেরই শনিবার দিন অর্ডার হলো বিকেলে, শনিবার দিন রাত্রি 11টার সময় টুক ডিপার্চার। হোক্কররব, হ্যাঁ, আইবিতে থাকাকালীন হোক্কররব হয়েছিল, সেখানে আমাকে যেতে হয়েছিল। সেখানে আইবির থেকে আমি, কিন্তু হোক্কররব হয়েছিল তুমি জানো যে কলকাতা পুলিশ এলাকায়। ঠিক। এবার আমি গেলাম, আইবি থেকে তো যাওয়ার কথা নয়, আমার পাঠানো হলো, বলা হলো যে তুমি যাও, দেখো কী হচ্ছে, রিপোর্ট দাও। অ্যাকচুয়ালি স্টুডেন্ট সেকশনটা আমি দেখতাম, সেই সূত্রে আমি যেতে পারতাম আইবির। শিওর। তো আমি গিয়ে যা দেখেছি তাই রিপোর্ট দিলাম, ব্যাস। সেই রিপোর্ট নাকি আমার কাছে কলকাতা পুলিশের রিপোর্টে, সেই রিপোর্ট নাকি কলকাতা পুলিশের রিপোর্টের এগেনস্টে চলে গেল। মানে অ্যাটলিস্ট অনেকগুলো জায়গায় একই হচ্ছে না, মিলছে না। তো আমাকে বলা হলো মিলিয়ে দাও। আমি বললাম কার সঙ্গে মেলাম, ওই রিপোর্টটা আমি পড়িনি। বলে দিচ্ছে এই জায়গাগুলো এই হবে। আমি বললাম আমি পারবো না। বললো কেন?
আমি বললাম কালকে যখন রিপোর্টটা দিয়ে দিয়েছি তখন এই রিপোর্টটা কিন্তু বিভিন্ন ক্লার্ক, অফিস ইত্যাদি হয়ে আপনার কাছে এসছে। কোথাও যে এই রিপোর্টটা, এটা তো মেলে সরাসরি আপনাকে দিইনি, কোথাও যে এই রিপোর্টটার কপি বেরিয়ে যায়নি তার তো কোনো প্রমাণ নেই। আর তাছাড়া আমি যা দেখেছি তাই লিখেছি, বিশ্বাস করুন, এর বাইরে কিছু না। চিরকাল তো প্রতিবাদই করে গিয়েছেন, এই তো দেখে একের পর এক ঘটনা যা বলছেন সেটা মারাত্মক। এটা প্রতিবাদ করিনি, এইটাই কি হওয়া উচিত নয়? যে লোকটা তোমাকে, আমি তো অ্যারেস্ট করতে যাইনি বাবা, এতগুলো ওয়ারেন্ট ছিল, তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছ যে কীরকম করে গুলি করতে হয় হাঁটু গেড়ে, একটা আর্মস নিয়ে, আর তাও ইলিগাল আর্মস নিয়ে, তো তারপরে তাকে ধরবো না তো কী করবো? অ্যান্ড ওয়েন মাই আইজি ইজ ওয়ান্টিং যে করলেন ধরো, তো তারপরে করবো না? মারতেন খুব ক্রিমিনালদের? আমি এটা মনে করি না যে, অন্তত আগে, এখন কী হচ্ছে জানি না, যে শুধু ইন্টারোগেশনে পুলিশ সব কিছু ব্রেক করতে পারবে। প্রচুর হার্ড নার্স ছিল যাদেরকে কিন্তু শুধু ইন্টারোগেশন করে, কাউন্টার করে, বলা হয় কি যে ইন্টারোগেশন করে করে তুমি কাউন্টার করো, যে ও বলছে আমি কালিয়াচকে ছিলাম না, ছিলাম হরিশ্চন্দ্রপুরে, কিন্তু তুমি বলো যে না হরিশ্চন্দ্রপুরে কই ছিল না, তো ওই লোকটা বলছে ছিল না। এভাবে হয় না। বিশেষ করে ক্রিমিনালরা যদি কিছুটা সময় পেয়ে যায়, তারাও লোক সাজিয়ে রাখে, সে বলবে হ্যাঁ আমার বাড়িতেই তো ছিল। এবার কী করে প্রমাণ করবো যে বাড়িতে ছিল কি ছিল না? তখন এত সিসিটিভি ছিল না, এত সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ছিল না। সুতরাং কাউকে না কাউকে কিছুটা প্রেশার যে দিতে হয়নি তা নয়। তবে আমরা সবসময় একটা জিনিসে বিশ্বাস করতাম, সেটা হচ্ছে প্রেশার দিয়ে কনফেশন যদি তুমি আদায় করো, সেটাকে সাবস্ট্যান্সিয়েট করো অন্য এভিডেন্স দিয়ে, কারণ সেটা মিথ্যা হওয়ার চান্স আছে। ঠিক বিষ্ণুপুরে এটা একটা হয়েছিল। বিষ্ণুপুরের ওসি একটা ডাকাতকে ধরলো, আমরা ওই ডাকাত, তারপরে বিষ্ণুপুর ওসি বললো স্যার ও সব স্বীকার করে নিয়েছে, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, এইখানে করেছিল। আমরা কটায় করেছিল? বলো রাত্রি 2টোর সময় করেছিল, একটা ফরেস্ট বাংলার মধ্যে ডাকাতি করেছিল। ওকে রাত্রি 2টোয় আমি ওসিকে না বলে নিয়ে গেলাম, ওসি তখন তো ঘরে ঘুমাচ্ছে, আমি এলাম, এসে থানাকে বললাম দাও আমাকে, নিয়ে গিয়ে বললাম দেখাও যা যা বলেছো, কোথা থেকে কোন কলের জল থেকে কল ভেঙেছো, কী করেছো, কিছুই দেখাতে পারলো না। তারপরে শেষকালে কাঁদতে কাঁদতে বললো স্যার আমি করিনি স্যার, আমাকে খুব মেরেছে ওসি, তাই বললাম। তার আপনার পরবর্তীকালে ডাকাত খুঁজে পাওয়া গেল। সুতরাং ফোর্স করলে কিন্তু মিথ্যে বলার চান্স আছে। শুরুতে বলেছিলাম সভ্য ভদ্র সাধারণ মানুষের মতনই চেহারা, কিন্তু তার ভেতরে এত যে রোমহর্ষক কাহিনী, এত ঘটনা আর প্রতিবাদী একটা চরিত্র লুকিয়ে আছে, বোঝা যায় না।